কৌশানীতে গিয়ে আপনি হরিদ্বার কিংবা বেনারসের ফিল নিতে চাইছেন? কৌশানীর খুব কাছেই আছে কিন্তু হরিদ্বার বা বেনারসের মতন একটা ছোট জায়গা, আর সেই দিনই আপনি ঘুরে নিতে পারেন শিব পার্বতীর মন্দিরও। আর বিকেলবেলা গান্ধীজির অনাসক্তি আশ্রম। এইসব কিভাবে ঘুরবেন, কখন যাবেন, কিভাবে যাবেন, সব কিছু থাকবে এই ভিডিওতে। চলুন শুরু করা যাক বাউন্ডুলে অর্ক ট্রাভেলের সাথে। ঘুম থেকে উঠে যে স্বপ্ন দেখা যায় সেটা কিন্তু বারবার প্রমাণ করেছে আমাদের এই কুমায়ুন ভ্রমণ। সকালবেলা ঘুম থেকে উঠেই তুষারাবৃত নন্দা দেবী রেঞ্জ। মুন্সিয়ারিতে ঘুম থেকে উঠে দেখতে পারতাম পঞ্চচুল্লি, সেটাও এখানে আছে। তার সাথে যোগ হয়েছে ত্রিশূল, নন্দাকুন্টি, নন্দাকোটের মতন অসংখ্য শৃঙ্গ। ঘুম থেকে উঠে এই রকম একটা দৃশ্য যে কোনো পাহাড় প্রেমী মানুষের কাছে তো স্বপ্নের মতোই, তাই না? বারবার এই দৃশ্য দেখতে দেখতে আচ্ছন্ন হয়ে পড়তাম। আর সারা দিনের জন্য যে চার্জ আপ দরকার ছিল সেটা ঘুম থেকে উঠেই হয়ে যেতাম এই দৃশ্যের সাথে সাথে। আমাদের জলখাবার খাওয়া কমপ্লিট। এবারে আমরা কৌশানী থেকে বেরোবো লোকাল সাইট সিনের জন্য। কি কি সাইট সিন করবো, কি কি দেখবো, সব থাকবে এই ভিডিওতে। সুতরাং ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকুন বাউন্ডুলে অর্ক ট্রাভেলের সাথে। আমরা বেরিয়ে পড়লাম আজকে আমাদের যে প্রথম গন্তব্য তার উদ্দেশ্যে। আজকে প্রথম গন্তব্য হচ্ছে আমাদের বাগেশ্বর ধাম। মনে আছে আগের ভিডিওতে দেখিয়েছিলাম কৌশানী যখন আসছিলাম আমরা মুন্সিয়ারি থেকে, যে একটা জায়গা থেকে হঠাৎ মনে হচ্ছিল আমরা যেন হরিদ্বার কিংবা বেনারসে চলে এসেছি। একটা রকম ভাইব, ওরকম একটা ফিল ছিল। তো আজকে আমাদের গন্তব্য কিন্তু ওটাই প্রথমে বাগেশ্বর ধাম। আমাদের বাস এগিয়ে চলেছে সবুজে ঘেরা, আর এক পাশে হচ্ছে নন্দা দেবী রেঞ্জের মতন সুন্দর পর্বতমালা, যার এক পাশে পঞ্চচুল্লি, ত্রিশূল, নন্দাকোট, নন্দাগুন্টি সারাক্ষণ আমাদেরকে মুগ্ধ করে রেখেছে। আমি রাস্তার ছবি অনেক বেশি দিই হয়তো, আমি জানি না, আমাকে কেউ লেখেনি সেভাবে, কিন্তু আমার মনে হয় এডিট করার সময়। কিন্তু কেন দিই জানেন? মনে হয় যেন এই জার্নিটা আপনারাও উপভোগ করুন। আমি যদি রাস্তার ছবি কম দিই তাহলে জার্নিটা কম হবে। এই ভিডিওর মাধ্যমে আপনারা যে জার্নিটা করেন আমার সাথে, আমি চাই আমরা একসাথে এই জার্নিটা উপভোগ করি। আমাদের হোটেল থেকে এই 38 কিলোমিটার যে পথ, সেটা যেতে প্রায় 2 ঘন্টা মতন সময় লেগেছিল। 2 ঘন্টা থেকে একটু কমও লাগতে পারে যদি রাস্তার অবস্থা ভালো থাকে। 2 ঘন্টা থেকে 2.25 ঘন্টা আপনারা ধরে রাখুন আপনাদের লাগবে। তো কৌশানী গেলে হাতের সামনেই কিন্তু আছে বেনারস কিংবা হরিদ্বারের ফিলওলা বাগেশ্বর মন্দির। চলুন গিয়ে দেখা যাক। আমরা চলে এসেছি এখন বাগেশ্বর ধামে। এইখানে গোমতী এবং সরজু দুটো নদী মিশেছে, তাদের রং আলাদা। আপনি যখন আমি দেখাবো দেখলে বুঝতেই পারবেন। দারুণ জায়গাটা, দেখুন জায়গাটা শুধু। আমি এখন ব্রিজের ওপর দিয়ে হাঁটছি একটা, আর এই পাশে অসাধারণ দৃশ্য। এখানেও বিবেকানন্দ প্রতিকৃতি। এই আলমোড়া কৌশানী হচ্ছে স্বামী বিবেকানন্দ স্মৃতি বিতাড়িত জায়গা। আমরা বাগেশ্বর যে দ্বার আছে তার ভেতর দিয়ে আমরা প্রবেশ করে গেছি। এখন আমরা যাচ্ছি যে বাগেশ্বর যে ধাম তার সামনে। এখানে আপনি সব রকম দোকান পাবেন, মানে পুজোর সামগ্রী থেকে শুরু করে খাবার জিনিস থেকে শুরু করে সব কিছু আছে। তো যদি যেগুলো আপনারা পাবেন না মুন্সিয়ারি কিংবা আমাদের কৌশানীতেও, তো এইখানে আপনার সেই মিটে যাবে। যদিও নৈনিতাল সবচেয়ে ভালো হচ্ছে এই ট্যুরে মার্কেট করার জন্য।
আমরা চলে এসেছি বাগেশ্বর ধামের মূল মন্দিরের একদম দ্বারের সামনেই একটা মন্দির অসাধারণ লাগছে। পুরাণ মতে কথিত আছে যে এই সরজু এবং গোমতী নদীর ধারে ঋষি মার্কণ্ড তপস্যা করতেন মহাদেবের, আর মহাদেব তার এই তপস্যায় সন্তুষ্ট হয়ে তাকে এসে দর্শন দিয়েছিলেন। আর যখন এসে দর্শন দিয়েছিলেন তিনি এসেছিলেন বাঘের পিঠে চড়ে। সেই থেকেই কিন্তু এই জায়গার নাম হয়ে যায় বাগেশ্বর ধাম। আর এই যে বাগেশ্বর মন্দির দেখছেন, মহাদেবের মন্দির, এই মন্দির তৈরি করেছিলেন 1450 সালে চাঁদ বংশের রাজা লক্ষ্মী চাঁদ। তার আদরেই গড়ে ওঠে এই মন্দির কমপ্লেক্স সরজু এবং গোমতী নদীর এই মিলনস্থলে। অনেক ইতিহাস হলো, অনেক পুরাণও হলো। চলুন এবার মহাদেবের নাম নিয়ে দর্শন করে নেওয়া যাক আমাদের এই বাগেশ্বর ধামের বাগেশ্বর মন্দির। এই মন্দিরে এসে আপনি কিন্তু অনেক ভগবানের একসাথে দর্শন পাবেন। এর মধ্যে আছে যেরকম ত্রিমুখী মহাদেব, পঞ্চমুখী মহাদেব, গণেশ, মহিষাসুর মর্দিনী সহ অন্যান্য প্রচুর দেবতার দর্শন আপনার হয়ে যাবে একসাথে এই মন্দিরে। যদি অনেক মূর্তি কালের নিয়মে আস্তে আস্তে বিনষ্ট হয়ে গেছে, তাও এখানে এমন কিছু মূর্তি আছে যেগুলো আপনার মন ভরিয়ে দেবে ভক্তিতে। নিজেও দর্শন করলাম আর আপনাদেরকেও দর্শন করাতে পারলাম এই বাগেশ্বর মন্দির। তার কারণ এখানে ভেতরে ছবি তোলা যায়, যেহেতু কোনো রকম অসুবিধা হয়নি। যতটা পেরেছি আপনাদের ডিটেলিংয়ে দেখানোর চেষ্টা করেছি। এখন চলে যাচ্ছি নদীর পাড়ে, যেটা ব্রিজের উপর থেকে দেখিয়েছিলাম যে দুটো নদী এক জায়গায় এসে মিশেছে। তো সেই গোমতী নদীর পাড়ে এখন আমরা এগিয়ে যাচ্ছি। এইখানে কিন্তু দুটো নদীর জলের কালার আলাদা, যেটাই হয় একটা হচ্ছে এমারেল্ড আর একটা হচ্ছে সাদা নর্মাল কালার। দেখুন একই জায়গায় দুটো নদী কিভাবে মিশে গেছে। আগের দিন কৌশানী আসার পথে বাস থেকে যখন এই জায়গাটা দেখেছিলাম, মনে হয়েছিল এক টুকরো হরিদ্বার কিংবা বেনারস। যখন আজকে এসে পৌঁছালাম দেখলাম না, সেই ধারণা কিন্তু একদমই ভুল নয়। সত্যি এই জায়গা আপনাকে বেনারস কিংবা হরিদ্বারের সম্পূর্ণ ভাইব দিতে সক্ষম। এইখানে ঘাটে যে সুন্দর সুন্দর গ্রাফিটি আঁকা আছে, এইগুলো আপনাকে মনে করাবে বেনারসের ঘাটের সুন্দর সুন্দর গ্রাফিটির কথা। আর এখানে যে এমারেল্ড কালারের জল আছে, সেটা আপনাকে মনে করাবে হরিদ্বারের গঙ্গা নদীর সৌন্দর্যকে। এখানে কিন্তু যেরকম আমাদের বেনারস বা হরিদ্বারে গঙ্গা আরতি হয়, এখানে কিন্তু তেমনি গোমতী নদীকে পূজা করা হয়, মানে আরতি করা হয়। এখানে আরতির ঘাট একদম বানানো আছে, ওখানে আপনি বসেও গোমতী নদীর যে সৌন্দর্য সেটা উপভোগ করতে পারবেন। কত স্বচ্ছ দেখতে পেলেন এই গোমতী নদীর জল। এখানে দারুণ পরিবেশ। যদি সন্ধ্যাবেলা আসেন আরতি দেখেন তো হয়তো আরো ভালো লাগবে। এটা আমাদের পক্ষে আসা সম্ভব হবে না, আমরা সকালে যেহেতু দর্শন করে নিচ্ছি।
আমাদের কৌশানী থেকে এই বাগেশ্বর ধাম আসতে বাসে সময় লাগলো প্রায় 2 ঘন্টার কাছাকাছি, 1 ঘন্টা 45 মিনিট 50 মিনিট মতন। কালকে কিন্তু আমরা যখন মুন্সিয়ারি থেকে এই কৌশানীতে আসি তখন কিন্তু এই বাগেশ্বর ধামের ওপর দিয়েই আমরা যাই, কিন্তু যেহেতু রাস্তাটা অনেকটা, আমাদের হোটেল পৌঁছাতে আরও লেট হয়ে যেত, তো সেই কারণে আমরা কালকে এগুলো ফেরার সময় দেখিনি। ফেরার সময় দেখলে হয়তো গঙ্গা আরতিটা দেখা হয়ে যেত, কিন্তু হোটেল পৌঁছাতে অনেক লেট হয়ে যেত, 10টা 11টা হয়ে যেতে পারতো, সেই কারণে আমরা কালকে দেখিনি। আজকে এসে দর্শন করলাম। যারা চকরিতে থাকবেন, মানে যেখানে আমরা লাঞ্চ করেছিলাম দেখিয়েছি আমি ভিডিওতে, যারা চকরিতে থাকবেন, চকরি থেকে যখন এখানে আসবেন এই কৌশানীতে যদি এইভাবে প্ল্যান করেন, তো আপনারা কিন্তু বিকেলবেলা এখন যাবেন চকরি থেকে আপনার কৌশানীর দিকে, তখন কিন্তু এই জায়গাটা দর্শন করার প্ল্যান রাখতে পারেন। তাহলে কিন্তু আপনারা যে গঙ্গা যে গোমতী নদীর যে আরতি হয় সেটা দেখতে পারবেন। আমাদের বাগেশ্বর ধাম দেখা কমপ্লিট। এখন আমরা চলে যাব বৈদ্যনাথ ধামের দিকে। সেখানে হচ্ছে শিব পার্বতীর মন্দির আছে। আমরা জেনারেলি সব জায়গায় শিব ঠাকুরেরই মন্দির একা দেখতে পাই, এখানে শিব পার্বতীর মন্দির আছে। খুব কম সংখ্যক মন্দির ভারতবর্ষে এরকম আছে, তার মধ্যে বৈদ্যনাথ ধাম একটা। আমরা এবার চলে যাব বৈদ্যনাথ ধামের দিকে। বাগেশ্বর ধাম থেকে বেরিয়ে সামনের এত দোকানে অল্প উকি দিয়ে আমরা বেরিয়ে গেলাম বৈদ্যনাথ মন্দিরের উদ্দেশ্যে। মন করছিল আরও একটু সময় এখানে কাটাতে, কিন্তু উপায় নেই। ওই যে এসছি ট্যুর গ্রুপের সাথে, তো সবাই যখন যাচ্ছে আমাকেও যেতে হবে। একা এখানে টাইম কাটানোর সুযোগ একটুও নেই। যদি কখনো একা আসেন, এই গোমতী নদীর ধারে কিছুক্ষণ বসবেন, সত্যি বলছি অনেকটা ভালো লাগবে। যাই হোক, আমরা এগিয়ে যাচ্ছি আবার আমাদের পরবর্তী গন্তব্য বৈদ্যনাথ মন্দিরের উদ্দেশ্যে। আগেই বলেছি এটা হচ্ছে শিব পার্বতীর মন্দির, একসাথে দুজন পূজিত হন এই মন্দিরে। চলুন যাওয়া যাক আমাদের পরবর্তী গন্তব্য বৈদ্যনাথ মন্দিরের উদ্দেশ্যে। আমরা চলে এসেছি আমাদের সেকেন্ড স্পট, সেকেন্ড মন্দির আজকের বৈদ্যনাথ ধামে, যেটা বাগেশ্বর ধামই বললাম, যে এখানে শিব এবং পার্বতী দুজনের একত্রিতভাবে মন্দির। আমরা অন্যান্য জায়গায় শুধু দেখতে পাই যে শিব ঠাকুরের মন্দির আছে, কিন্তু এইখানে শিব পার্বতীর মন্দির। কেদারনাথ অমরনাথ সব জায়গায় দেখি আমরা শিব ঠাকুরের মন্দির, এখানে শিব এবং পার্বতী দুজনের মন্দির। খুব কম জায়গা আছে যেখানে শিব এবং পার্বতীর একত্রিত মন্দির আছে, তার মধ্যে একটা এই বাগেশ্বরের বৈদ্যনাথ ধাম, যেটা কৌশানী থেকে মোটামুটি মিনিট 30-এর দূরত্বে। চলুন সামনে গিয়ে দেখে নেওয়া যাক শিব পার্বতীর মন্দির। এই মন্দিরের ইতিহাস সম্পর্কে যদি আপনাদের বলতে হয়, তাহলে কিন্তু উল্লেখ করতেই হবে কাকতায়েরি রাজাদের কথা। তার কারণ তারা যখন তাদের রাজধানী যোশীমঠ থেকে কার্তিকেয়াপুরা অর্থাৎ বর্তমানে এই বাগেশ্বর ধামে স্থানান্তরিত করেছিলেন, তখন তাদের সাথে এসেছিলেন প্রচুর সংখ্যক শৈব সম্প্রদায়ের মানুষ এবং সন্ন্যাসীরা। তাদের পুনর্বাসনের জন্য এই কাকতায়েরি রাজারা বৈদ্যনাথ শিবকে উৎসর্গ করে তৈরি করেন এই বৃহৎ মন্দির কমপ্লেক্স, যার পরে নাম হয়ে যায় বৈদ্যনাথ। আর রাজা জ্ঞানচাঁদ শাসমলের সময় এই মন্দিরগুলো পুনরুদ্ধার হয় এবং কিছু কিছু পুনর্নির্মাণও করা হয়। এই মন্দির কমপ্লেক্স 1743 থেকে 1744 সালের মধ্যে রোহিঙ্গারা লুণ্ঠন করেছিল, যে কারণে এই মন্দিরের শিখর ধ্বংস হয়ে গেছিল। হুমায়ুন অঞ্চলের এই দিকের একটা বিশেষত্ব আমার চোখে পড়লো। এখানে যেখানেই মন্দিরে আমরা যাচ্ছি না কেন, সেখানে কিন্তু একটা মন্দির নেই, গ্রুপ অফ টেম্পলস সব জায়গায় লেখা, এখানে একটা মন্দির নেই, অনেকগুলো মন্দির এক জায়গায়। এর আগে আমরা যখন জাগেশ্বর টেম্পল দেখেছি, সেখানেও আপনারা দেখেছেন
আর একটু আগে বাগেশ্বর টেম্পল দেখলাম সেখানেও, আর এখানেও তাই, একসাথে অনেকগুলো মন্দির। নদীর জলে কত মাছ দেখতে পেলেন, একদম ওপর থেকেই দেখা যাচ্ছে, এতটাই স্বচ্ছ এই গোমতী নদীর জল। নেই কেদারনাথ স্টাইলের একটা মন্দির, যদিও বন্ধ আছে এখন, দেখাচ্ছি আমি, দেখুন। আমাদের দেখা কমপ্লিট হয়ে গেল। আজকের যে দুখানা মন্দির দেখার কথা ছিল, এখন ফিরে যাচ্ছি আমাদের হোটেলে। খাওয়া দাওয়ার পরে আমরা হেঁটে হেঁটে যাচ্ছি গান্ধীজির যে এখানে আশ্রম আছে, অনাসক্তি আশ্রম, তার দিকে। আমাদের হোটেল থেকে হেঁটে বললো 5-7 মিনিট লাগবে, জানি না কতক্ষণ লাগবে। সামনে অনেকগুলো বাঁদর আছে, আমি বেশিক্ষণ মোবাইল ইউজ করতে পারবো না, কেড়ে নিয়ে নিতে পারে। বৈদ্যনাথ ধাম থেকে ফিরে সামান্য কিছু লাঞ্চ করে আমরা এগিয়ে যাচ্ছিলাম গান্ধীজির অনাসক্তি আশ্রমের দিকে পায়ে হেঁটে। দেখুন পড়ন্ত রোদ যে রাস্তার ওপর পড়েছে, কেমন যেন আরো মায়াবী করে তুলেছে না পরিবেশটাকে। ইভিনিং ওয়াকের জন্য একদম আদর্শ রাস্তা। একটু যা রোদ আছে, কিন্তু সেই রোদ এখন যেহেতু অনেকটা বেলা পড়ে এসছে, তো গায়ে লাগছে না, সেভাবে কষ্ট হচ্ছে না রোদের জন্য কোনো। একদম সুন্দরভাবে খাওয়ার পরে হজমও হয়ে যাবে। হাঁটতে হাঁটতে আমরা চলে যাচ্ছি অনাসক্তি আশ্রমের দিকে। চলে এসছি অনাসক্তি আশ্রমের ওপরে, গান্ধীজির যে আশ্রম ছিল অনাসক্তি আশ্রম, তার একদম সামনে। কেমন লাগছে এই জায়গাটা বলুন, অসাধারণ তাই না? এই গান্ধী আশ্রম থেকে কৌশানীকে অসাধারণ দেখা যায়। আর সানসেটের সময়, মানে আমরা যে সময় এসেছি সে সময় তো আরো অসাধারণ। আর এই সামনের নন্দা দেবী রেঞ্জ, সারাদিন মন করে এই গান্ধী আশ্রমে যদি আমি থাকতে পারতাম, সারাদিন এই দিকেই তাকিয়ে থাকতাম। আপনারও মন করছে এখানে থাকতে, তো তারও উপায় আছে, এখানেও থাকা যায়। তার ডিটেলস আমি দিয়ে দেবো, এবং পরবর্তীকালে রুম ট্যারিফ সম্পর্কে আমি অলরেডি আমার ভিডিওতে বলেছি। কৌশানী আর নন্দা দেবীর এই সৌন্দর্যের সাথে আপনারা দেখে নিতে পারেন গান্ধীজির বিভিন্ন দুর্লভ ছবি এই অনাসক্তি আশ্রমের ভেতরে আছে। তার কম বয়সের ছবি, রবীন্দ্রনাথের সাথে গান্ধীজির কথোপকথনের যে চিঠি আছে তার ছবি, এবং অনেক দুর্লভ ছবি এই মিউজিয়ামে আছে। কোন বিশেষণ দিয়ে এই সৌন্দর্যকে ব্যাখ্যা করব সত্যি জানি না। সূর্যাস্তের সময় গান্ধী আশ্রমের থেকে এই কৌশানীর ভিউকে, নন্দা দেবী রেঞ্জের এই ভিউকে কোন বিশেষণে যে ব্যাখ্যা করা যায় আমি সত্যি জানি না। 1929 সালে মাত্র 2 সপ্তাহের জন্য গান্ধীজি এই আশ্রমে এসেছিলেন, এবং তিনি কৌশানীর রূপে মুগ্ধ হয়ে বলেছিলেন, ভারতের সুইজারল্যান্ড। দেখলেন কৌশানীর গান্ধীজির যে আশ্রম, বুঝতেই পারছেন কেমন জায়গায় এসে তিনি ছিলেন। না, আমরা যতই ভালো হোটেল বুক করি, এর বিকল্প কিন্তু হবে না কোনোটাই। আমি আর একবার ভিউটা দেখানোর চেষ্টা করছি। এই হচ্ছে গান্ধীজির আশ্রম, আর এই ঘুরলেই, আমার ক্যামেরা হয়তো ধরা পড়ছে না, এইখানে হচ্ছে পুরো ত্রিশূল পর্বত, পঞ্চচুল্লি সবকিছু দেখা যাচ্ছে। গান্ধীজির আশ্রমে থাকতে ইচ্ছে করছে এখানের প্রাকৃতিক সৌন্দর্য দেখে, তাহলে উপায় আছে। তার কারণ এই আশ্রমে কিন্তু থাকা যায়। এখানে ডবল বেড, ট্রিপল বেড, 4 বেড সবকিছু আছে। ডবল বেডের ভাড়া হচ্ছে 851 টাকা, ট্রিপল বেডের ভাড়া হচ্ছে 1051 টাকা, আর 4 বেড যদি নেন 1251 টাকা। আর কটেজ আছে, সেগুলো হচ্ছে 2151 টাকা করে। তো যদি আপনারা আসতে চান এখানে, তার জন্য যে বুকিং করতে হবে, তার ফোন নাম্বার আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আর স্ক্রিনেও দিয়ে দিচ্ছি আমি। তো এই নাম্বারে ফোন করে এই আশ্রম বুক করে কিন্তু আপনারা আসতেই পারেন এখানে।
আর এখানে ব্রেকফাস্ট লাঞ্চ সেটারও ব্যবস্থা আছে। ব্রেকফাস্ট হচ্ছে 70 টাকা, লাঞ্চ হচ্ছে 150 টাকা, ডিনার হচ্ছে 150 টাকা, কিন্তু সব ভেজ আইটেম। আর আপনারা যে দেখলেন যে আমরা সিঁড়ি দিয়ে উঠলাম, আপনারা ভাবছেন হয়তো এখানে থাকতে গেলে এইভাবেই কষ্ট করে সিঁড়ি দিয়ে উঠতে হবে, সেটা না। এই আমার যে পেছন দিকে যে রাস্তাটা চলে গেছে, সেই রাস্তা দিয়ে যদি গাড়ি নিয়ে যান আপনারা, একদম আশ্রমের সামনে গিয়ে কিন্তু আপনার গাড়ি দাঁড়াবে। তার জন্য কোনো রকম হাঁটা বা সিঁড়ি ভাঙার কোনো প্রয়োজন নেই। তো যদি আপনারা কৌশানী কোনোদিনও আসেন, আমি বলবো, আমরা তো আছি হোটেল সাগরে, যেটা আমাদের ট্যুর অপারেটর ঠিক করে দিয়েছে। তো যদি কোনোদিনও আসেন কৌশানী, আমি বলবো যে অবশ্যই এই গান্ধীজির যে অনাসক্তি আশ্রম আছে এখানে থাকার চেষ্টা করুন, আলাদাই আনন্দ পাবেন। আমার পেছনে পাহাড়ের রংটা একবার দেখুন, এখন হচ্ছে সানসেটের টাইম, সূর্যের ছটা গিয়ে পড়েছে পাহাড়ে, আর পাহাড় হয়ে গেছে রক্তিমাভা। দেখুন একবার কি অসাধারণ লাগছে দেখতে। নন্দা দেবী রেঞ্জের এই রক্তিমাভা অপূর্ব রূপের সাথে শেষ করছি আজকের এই ভিডিও। দেখা হবে পরের ভিডিওতে আমাদের কৌশানী থেকে নৈনিতাল যাবার যাত্রা নিয়ে। টিল দেন, বাই।